আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়ের আজকের লেকচারে আপনাদের সাথে আমি আছি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। তো আজকে আমরা আমাদের লেকচারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে টপিকগুলো আজকে আমাদের লেকচারে থাকছে, আমরা প্রাথমিকভাবে সেই টপিকগুলো একবার দেখে নেব। আজকে আমাদের লেকচারের টপিকগুলো হচ্ছে বাংলাদেশের নদ নদী, সেচ প্রকল্প, বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ, পানি বন্টন চুক্তি, পানি শোধনাগার এবং প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত আলোচনা। আজকে আমরা প্রাথমিকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং প্রথমেই বলে রাখা দরকার, যখন বাংলাদেশের নদ নদী যে অংশটুকু রয়েছে, এই অংশ থেকে বেশিরভাগ সময় ভর্তি পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন এখান থেকে চলে আসে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের নদ নদী থেকে প্রশ্ন আসে। সুতরাং লেকচার শুরু করার আগে প্রথমেই আমি এই বিষয়টিকে একটু পরামর্শ দিয়ে নিব। সেটা হচ্ছে যে যেই মুহূর্তে আমরা বাংলাদেশের নদ নদী নিয়ে আলোচনা করব, অনেক ভালো হবে যদি আমরা কোনো কারণে বাংলাদেশের ম্যাপটা পাশে রেখে সেই মানচিত্র অনুযায়ী নদ নদীগুলোকে পড়তে পারি। কারণ ম্যাপটা পাশে থাকলে ওই নদ নদীগুলোকে আমরা ভিজুয়ালাইজ করে পড়তে পারবো, সেটি আরো ভালোভাবে মনে থাকবে আমাদের। একই সাথে বাংলাদেশের বিদ্যমান কিছু সেচ প্রকল্প রয়েছে, সেই সেচ প্রকল্পগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর পরবর্তীতে বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য কিছু বাঁধ রয়েছে, সেই বাঁধ উপকূলীয় অঞ্চলগুলোর সাপেক্ষে এবং সেগুলোর পরিবেশ সাপেক্ষে আমরা আলোচনা করব। এর পরবর্তীতে পানি বন্টন চুক্তি, অর্থাৎ বাংলাদেশের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কিছু চুক্তি রয়েছে এবং একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু পানি বন্টন চুক্তি রয়েছে, সেই পানি বন্টন চুক্তিগুলি নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশে বিদ্যমান কিছু পানি শোধনাগার রয়েছে, সেই শোধনাগারগুলো নিয়ে আমরা আলোচনা করব একই সাথে। এবং সবশেষে প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী আলোচনা কিংবা প্রাকৃতিক দুর্যোগের যে সময়টা রয়েছে, সেই সময়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা পরবর্তীতে আমাদের আলোচনার যে মূল অংশটি, সেই মূল অংশটি আমরা শুরু করে দেই। আমাদের প্রথম যে আলোচনার জায়গাটি, সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদী। প্রথমেই বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই বাংলাদেশের নদ নদী পোর্শন থেকে আমি একটু আগেই বলে নিয়েছি যে অনেক বেশি প্রশ্ন ভর্তি পরীক্ষায় চলে আসে। সুতরাং এই অংশটুকু আমাদের খুবই সাবধানতা এবং সতর্কতার সাথে পড়ে ফেলতে হবে। বাংলাদেশের নদ নদী আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই বলে নেই, আমাদের অনেকের মধ্যে একটি ভুল চিন্তা রয়েছে, সেটি একটু ভেঙে নেই। নদ এবং নদীর পার্থক্যটি আসলে কি? অনেক ক্ষেত্রে যেটি দেখা যায় সেটা হচ্ছে যে অনেকে বলে থাকে নদীর হচ্ছে কোনো শাখা নদী থাকে না, কিংবা থাকে, নদের হচ্ছে কোনো শাখা নদী থাকে না, এগুলো সাধারণত বলা হয়। কিন্তু আসলে নদ এবং নদীর পার্থক্যই শাখা নদী কিংবা উপনদী কেন্দ্রিক না। নদ এবং নদীর পার্থক্য সম্পূর্ণই ব্যাকরণগত। আমরা জানি বিভিন্ন পুরুষবাচক শব্দে অকারান্ত শব্দ দিয়ে পুরুষবাচক শব্দ গঠিত হয় এবং স্ত্রীবাচক শব্দগুলো ইকারান্ত বা আকারান্ত এই সংক্রান্ত শব্দগুলো নিয়ে গঠিত হয়। সুতরাং নদ এর কোনো শাখা নেই বা শাখা নদী নেই, এই বিষয়টি বলা ভুল। কেননা ব্রহ্মপুত্র নদ একটি নদ আমরা জানি, এবং একই সাথে ব্রহ্মপুত্র নদের শীতলক্ষ্যা নদী নামক একটি শাখার নদী রয়েছে। ইভেন এমনকি যমুনা নদী সেটিও ব্রহ্মপুত্র নদ থেকে তৈরি হয়েছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে নদ এবং নদীর পার্থক্যটি আসলেই ব্যাকরণগত এবং সেই সাপেক্ষে এগুলো আমাদের বুঝে নিতে হবে। আমাদের প্রথম যে তথ্য কণিকার প্রথম অংশটি, সেটা হচ্ছে JRC, অর্থাৎ জয়েন্ট রিভার কমিশন, যেটাকে আমরা বাংলায় বলি যৌথ নদী কমিশন। যৌথ নদী কমিশনের মানে হচ্ছে আমরা বাংলাদেশ এবং ভারত, এই দুটি দেশ যৌথভাবে যে নদী কমিশনটি গঠিত হয়েছে সেটিকে বলা হয় জয়েন্ট রিভার কমিশন, এবং এটি গঠিত হয়েছে 1972 সালে। যেহেতু বাংলাদেশ এবং ভারত এই দুটি দেশভিত্তিক আলোচনা চলে আসলো, সুতরাং আমাদের প্রথমেই বলে নেওয়া দরকার, একইভাবে বাংলাদেশের ভারতের সাথে যে সীমান্ত কেন্দ্রিক নদীগুলো রয়েছে, সেই আন্তঃসীমান্ত নদীর সংখ্যা হচ্ছে সর্বমোট 57টি। এবং এই 57টি নদীর মধ্যে আমরা খুব ভালোভাবেই জানি, সেটা হচ্ছে যে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারত এবং একই সাথে বাংলাদেশ ও মিয়ানমার, এই তিনটি সীমান্ত রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে 54টি এবং বাংলাদেশ এবং মিয়ানমারের অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে 3টি। এবং আমি এখানে লিখে দিয়েছি যে আমাদের এই 3টি নদী হচ্ছে নাফ নদী, মাতামুহুরী নদী এবং সাঙ্গু নদী। এটিও বলে রাখা ভালো, একই সাথে বাংলাদেশের নদী কেন্দ্রিক যে গবেষণা ইনস্টিটিউটটি রয়েছে, সেই নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে এবং এই নদী গবেষণা ইনস্টিটিউট একই সাথে এটি অবস্থিত ফরিদপুরের ভাঙ্গায়। এখানে একটি ছবি দেওয়া আছে যে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউটের যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবস্থিত ইনস্টিটিউটটি রয়েছে সেটি দেখা যাচ্ছে।
বাংলাদেশ থেকে আন্তঃসীমান্ত কেন্দ্রিক অর্থাৎ ভারত কেন্দ্রিক এবং বাংলাদেশ থেকে ভারতে গমন করে এবং পুনরায় ভারত থেকে বাংলাদেশে ফিরে আসা এইরকম নদীর সংখ্যা হচ্ছে সর্বমোট 4টি। এখানে নদীর সংখ্যাগুলো দেওয়া আছে: আত্রাই নদী, মহানন্দ নদী, পুনর্ভবা নদী এবং ট্যাঙ্গন নদী। এই 4টি নদী বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে এবং পুনরায় ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো এবং একটি তথ্য দিয়ে নেওয়া ভালো, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী যেটি কিনা পুনরায় ফিরে আসেনি সেই রকম নদী হচ্ছে একটি, সেই নদীর নাম হচ্ছে কুলিক নদী, কুলিক। এবং একই সাথে এটিও বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে আত্রাই নামক যে নদীটি, বিভিন্ন রকম প্রশ্ন আসে যে আত্রাই যে নদীটি সেটি কোন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ এই নদীটি একটা বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই বিলের নামটি হচ্ছে চলন বিল। আমরা এটিও জেনে নিলাম যে আত্রাই নদীটি যেই বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেই বিলের নাম হচ্ছে চলন বিল। অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশের নদ নদী কেন্দ্রিক যে প্রাথমিক আলোচনা সেটি। আমাদের এর পরবর্তী আলোচনাটি হচ্ছে বিভিন্ন নদীর কিছু উপনাম রয়েছে। আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট সাপেক্ষে অনেকগুলো নদীকে অনেকগুলো এলাকা বা আঞ্চলিকভাবে কিছু উপনামে নামান্তরিত করা হয়, সেই নামগুলোকে আমরা প্রথমে জেনে ফেলবো। যেমন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কুমিল্লার দুঃখ, সেটি হচ্ছে গোমতী নদী, অর্থাৎ এটিকে বলা হয় কুমিল্লার দুঃখ। এবং এর একটি ছোট ব্যাখ্যা হচ্ছে সাধারণত গোমতী নদী যখন কিনা জোয়ার আসে কিংবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সেটি কুমিল্লার বিভিন্ন ফসলাদি কিংবা শস্যর বিভিন্ন ক্ষতি করে থাকে, সেই কারণে এটিকে কুমিল্লার দুঃখ বলা হয়। ঠিক একইভাবে আমরা বাকি উপনামগুলোও দেখতে পারি। এখানে বলা হচ্ছে পশ্চিমা বাহিনীর নদী, এটাকে বিল ডাকাতিয়া নদী বলা হয়, এর সাথে একটি যুদ্ধের প্রেক্ষাপট জড়িত আমাদের। এর পরবর্তীতে পশ্চিমাঞ্চলের জীবন বলা হয় গড়াই নদীকে, এবং এর ব্যাখ্যাটি খুবই সহজ এবং আমরা সবাই এটি কম বেশি জানি যে পশ্চিমাঞ্চলের যে ফসলাদি রয়েছে এবং শস্য ভাণ্ডারটি রয়েছে সেক্ষেত্রে গড়াই নদীর একটি ভূমিকা রয়েছে, যে নদী সর্বস্ব পলি মাটি এই সংক্রান্ত। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে, চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে, এবং বাংলার সুয়েজ খাল বলা হয় গাবখান নদীকে। কোনো একটি বিশ্ববিদ্যালয়ে এই সংক্রান্তির প্রশ্ন চলে এসেছিল যে গাবখান নদী কোন জেলায় অবস্থিত। সুতরাং আমরা এখানে এটি বলে রাখি, গাবখান নদী হচ্ছে ঝালকাঠি জেলায় অবস্থিত। এই হচ্ছে মূলত বিভিন্ন নদীর উপনাম কেন্দ্রিক আলোচনা। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যতম প্রধান নদী বন্দর যেটি, সেটি নারায়ণগঞ্জে অবস্থিত, এবং এই নদী বন্দর অর্থাৎ নারায়ণগঞ্জ নদী বন্দরের যে চিত্র সেটি এখানে দেখা যাচ্ছে। এবং নারায়ণগঞ্জ নদী বন্দরে বিভিন্ন সময় এই নদী কেন্দ্রিক বা বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি কেন্দ্রিক যে জাহাজগুলো, সেই জাহাজগুলো এখানে ভিড় করে। এবং দ্বিতীয় যে ফটোটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে, সেটি হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে সক্ষম নদী কোনটি, সেটি হচ্ছে কর্ণফুলী নদী। এবং এটি বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে কর্ণফুলী নদীর সংক্রান্ত এই বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত অন্য যে কোনো প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলো এরকম হতে পারে যে বাংলাদেশের কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, যেটি বাংলাদেশের অন্যতম প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র, সেটি কোন নদীর তীরে অবস্থিত, এবং সেটিও হচ্ছে কর্ণফুলী নদী। অর্থাৎ আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি কর্ণফুলী নদীর যে রাতের চিত্রটি রয়েছে, সেই রাতের চিত্রের পাশে যেই সংক্রান্ত খুঁটিগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন করার একটি কেন্দ্র, এবং এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কর্ণফুলী নদীর এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি, সেটিও কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা আপনারা যেটি দেখতে পাচ্ছেন, আমরা জানবো শিকন্তি এবং পয়স্তি সম্পর্কে। আপনারা যেটি চিত্রে দেখতে পাচ্ছেন যে শিকন্তি হচ্ছে নদীতে জমি ভেঙে যাওয়া, এবং পয়স্তি মানে হচ্ছে যে ভেঙে যাওয়া যে জমিটি রয়েছে সেটি পুনরায় উত্থিত হয়। মূলত শিকন্তি না, এটি আসলে শিকস্তি হবে। আমি এটি আপনি একটু ঠিক করে দেখবেন, শিকস্তি। তো শিকস্তি হচ্ছে মূলত যখন কিনা, এবং এই দুটি শব্দ মূলত ফার্সি শব্দ, এটি একটু বলে নেওয়া দরকার। এবং শিকস্তি মানে হচ্ছে নদীতে একেবারে জমি ভেঙে যাওয়া, আমরা যে নদী ভাঙনের একটি ফলাফল লক্ষ্য করতে পারি সেটি। এবং পয়স্তি মানে হচ্ছে যেই নদীতে ভেঙে যায় জমিটি এবং সেটি যখন কিনা পুনরায় উত্থিত হয়, সেই বিষয়টি কিন্তু হচ্ছে পয়স্তি। এবং 1950 সালের যে রাষ্ট্র অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনটি রয়েছে, সেই আইনের একটি ধারা রয়েছে যেখানে 86 ধারা, যে 86 ধারায় বলা রয়েছে শিকস্তি ভূমি 20 বছরের মধ্যে যদি পয়স্তি হয় তাহলে তার পূর্ব মালিক 4 বছরের বকেয়া খাজনা প্রদান করে সেই জমির মালিকানা ফেরত পাবেন। অর্থাৎ সেটি যদি 20 বছরের মধ্যে আবার পুনরায় উত্থিত হয়, তবে তার যে একটি নির্দিষ্ট খাজনা সেটি 4 বছর ধরে সেই মালিকানা তিনি ফেরত পাবেন। তবে বর্তমানের আইনটি হচ্ছে অন্যরকম। এর বর্তমানের আইনটি হচ্ছে 1994 সালের 13 জুলাইয়ের আইন অনুযায়ী 30 বছরের মধ্যে যদি পয়স্তি হলে
পূর্বের মালিক যদি 60 বিঘার বেশি মালিক হন তাহলে কিন্তু সে জমি পাবে না। তবে সে যদি 60 বিঘার কম মালিক হয়ে থাকেন তাহলে 60 বিঘা হতে যতটুকু জমি প্রয়োজন তিনি ততটুকু পাবেন, বাকিটুকু সরকারি খাস জমিতে রূপান্তরিত হবে, অর্থাৎ সেটি সরকারের আন্ডারে চলে যাবে যদি না তিনি 60 বিঘার মালিক হয়ে থাকেন। সেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমরা একটি আইন অনুযায়ী জানতে পারলাম, যেটি কি যে আইনটি 1994 সালের 13 জুলাই প্রণীত হয়েছে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা এটি জানতে হবে যে 60 বিঘা এটি কিন্তু স্ট্যান্ডার্ড মাপা হয়েছে সেই যার জমি তার মালিকানাধীন অবস্থান থেকে। সো এই ছিল মূলত শিকুস্তি এবং পয়স্তি কেন্দ্রিক আলোচনা, যে কনসেপ্টটি আমরা মোটামুটি বুঝতে সক্ষম হলাম। আমাদের পরবর্তী আলোচনাটা হচ্ছে বিভিন্ন নদ নদী যেগুলো রয়েছে সেই নদ নদীর উৎপত্তি স্থল। এই উৎপত্তি স্থলটি আলোচনা করার আগে আমরা একটু রিভিউ করব আমাদের প্রিভিয়াস স্লাইডটি। কেন রিভিউ করব? কারণটা হচ্ছে যে একটু জেনে নেওয়া দরকার এই যে বিভিন্ন নদীর উপনামের ক্ষেত্রে একটি উপনাম এখানে আমি উল্লেখ করিনি, সেটি আমি এখানে বলে দিই। সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকার একটি নদীকে জীবন্ত সত্তা হিসেবে উল্লেখ করেছে, এবং জীবন্ত সত্তা হিসেবে যে নদীটিকে তারা উল্লেখ করেছে সেই নদীর নামটি হচ্ছে তুরাগ নদী। এবং এটি আমরা জেনে নিই যে তুরাগ নদী হচ্ছে ঢাকা এবং গাজীপুর জেলার একটি নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 62 কিলোমিটার। এবং এই নদীটির যে উৎস মুখটি রয়েছে সেটি বংশী নদী থেকে উৎপত্তি হয়েছে, অর্থাৎ বংশী নদী থেকে এই তুরাগ নদীর উৎপত্তিটা আমরা লক্ষ্য করতে পারি। এবং এই নদীটির যে মোহনা, অর্থাৎ তুরাগ নদীর যে মোহনা, সেটি হচ্ছে বুড়িগঙ্গা নদীতে পতিত হয়েছে। আমরা সবাই তুরাগ নদীর যে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণটি সেটি আমরা এভাবে জেনে নেই যে তুরাগ নদীর তীরে সাধারণত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, এবং সরকার এই নদীটিকে লিগ্যাল পার্সন বা জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছে। একই সাথে আমরা এটিও জেনে নিই যে বর্তমান বিশ্বের যেই সকল দেশসমূহ তাদের দেশের অভ্যন্তরীণ নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করেছে সেই সকল দেশসমূহের মধ্যে অন্যতম হলো কলম্বিয়া, নিউজিল্যান্ড, ইকুয়েডর, ভারত এবং বাংলাদেশ। অর্থাৎ যে 5টি দেশের কথা বললাম তারাও তাদের দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নদীকে জীবন্ত সত্তা হিসেবে উল্লেখ করেছে। এবং এর পাশাপাশি আমরা একটু জেনে নিই, এখানে ব্রহ্মপুত্র নদ নিয়ে আমরা একটু পরে আলোচনা করব যে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি, কিন্তু একটু বলে নেই যে ব্রহ্মপুত্র নদ এমন একটি নদ যেই নদটি বাংলাদেশে যে প্রবাহটি রয়েছে সেই প্রবাহ সাপেক্ষে ব্রহ্মপুত্র নদের একটা অংশকে যমুনা হিসেবে আখ্যা দেওয়া হয়, অর্থাৎ সেখানে যমুনা নদ নামেও ব্রহ্মপুত্র নদ অনেক ক্ষেত্রে প্রবাহিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ব্রহ্মপুত্র বা যমুনা যে অবলিক রয়েছে সেই অবস্থাটি দেখতে পাচ্ছেন, এবং ব্রহ্মপুত্র যে ভারতের অংশটি রয়েছে সেটি আমরা আলোচনা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্র অনুযায়ী ব্রহ্মপুত্র তিব্বতের হিমালয়ের কৈলাসের মানস সরোবর থেকে উৎপত্তি, যেটি আমরা তথ্য প্রবাহে দেখতে পাচ্ছি। এবং মোর ইম্পর্টেন্টলি ভারতের অংশ অর্থাৎ আসামে ব্রহ্মপুত্র নদের নাম রয়েছে দিহাং, এবং তিব্বত অংশের নাম হচ্ছে জাংপো। আমি আবার বলছি, ভারতের অংশের নাম হচ্ছে দিহাং এবং তিব্বত অংশের নামটি হচ্ছে জাংপো। এবং এই যে নামটি সেটি কিন্তু একটি বাংলাপিডিয়ার সূত্র থেকে পাওয়া, সেটি খুবই অথেন্টিক। আপনারা এটি একটু বোঝার চেষ্টা করবেন যে ব্রহ্মপুত্রের যে ভারতীয় অংশ বা তিব্বতীয় অংশ এই দুটি শাখা আসলে কি। এবং আমরা একটু আগে জেনেছি যে ভারত থেকেও কিন্তু ব্রহ্মপুত্র এবং তিব্বত থেকে দুটি দেশ থেকে কিন্তু স্পর্শ করে এটি বাংলাদেশে আগমন ঘটেছে। সেই সাপেক্ষে এই দুটি নামটি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আমাদের এটিও জেনে নেওয়া উচিত, সেটি হচ্ছে যে যেই নদীটির নামে, অর্থাৎ যেই নদীটির নামকরণ করা হয়েছে একজন ব্যক্তির নামে, সেই নদীটি হচ্ছে রূপসা নদী। অর্থাৎ রূপসা নদীর নামকরণ করা হয়েছে একজন ব্যক্তির নামে। এছাড়াও এই নামকরণ কেন্দ্রিক আরো একটি প্রশ্ন চলে আসতে পারে যে কোন নদীর নামকরণ করা হয়েছে একটি জেলার নামে। এটিও আমরা জেনে নিই যে ফেনী জেলা, এই ফেনী জেলার নামে ফেনী নদীর নামকরণ করা হয়েছে। অর্থাৎ আমরা জেনে নিলাম একজন ব্যক্তির নামে নদীর নামকরণ করা হয়েছে সেটি হচ্ছে রূপসা নদী, এবং একটি জেলার নামে যে নদীর নামকরণ করা হয়েছে সেটি হচ্ছে ফেনী নদী। এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে প্রধান নদ নদীর উৎপত্তি স্থল। আমরা প্রধান নদ নদীর উৎপত্তি স্থলের ক্ষেত্রে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে 6টি প্রধান নদী আমরা এখানে শনাক্ত করেছি, এবং এই 6টি প্রধান নদীর উৎপত্তি স্থল আমরা জানবো। শিক্ষার্থী বন্ধুরা, এটি বলে নেওয়া ভালো যে 6টি নদী ব্যতীত আরো কিছু গুরুত্বপূর্ণ নদী রয়েছে যার উৎপত্তি স্থলটি আমাদের জানা দরকার, কিন্তু এই 6টি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা এটিকে ছবি সম্বলিত আকারে জেনে নেব। এবং এর বাইরের যে নদীগুলোর উৎপত্তিস্থল আমাদের জানা দরকার সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রথম যে নদীটি সেটা হচ্ছে পদ্মা নদী।
এবং এই পদ্মা নদীর নামে এটি বলে নেওয়া উচিত প্রথমেই, বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী হচ্ছে পদ্মা নদী, এবং পদ্মা নদীকে এটিকে বলা হয় বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী, এবং এর উৎপত্তিটি হচ্ছে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। আমরা 1 নম্বর ফটো দেখি, সেখানে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে এই যে হিমালয় পর্বতটি আমরা দেখতে পাচ্ছি, এই হিমালয় পর্বতের বরফ গলা পানি থেকে এই অংশটিকে হিমবাহ বলা হয়, এবং এই হিমবাহ যেটি ভারতে অবস্থিত, অর্থাৎ এই ভারতের যে সাইডটি, এই ভারতের সাইডের আঞ্চলিকভাবে আমরা সবাই জানি ভারতে পদ্মা নদীকে গঙ্গা বলা হয়, এবং এই হিমবাহের আঞ্চলিক জায়গাটিকে গাঙ্গোত্রী হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ এই যে গাঙ্গোত্রী হিমবাহটি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে পদ্মা নদীর উৎপত্তি, এই হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। এবং আসলে যেটি আমরা বলছিলাম যে ব্রহ্মপুত্র নদের বিষয়, এর যে ভারতীয় এবং তিব্বতীয় অংশ, যেটি নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি, এবং যে নামটি আমরা বলেছিলাম দিহাং এবং জাংপো। সো আমরা অনেকেই মনে করি যে ব্রহ্মপুত্র নদের বাংলাদেশ অংশের নাম আসলে যমুনা। বিষয়টি একটু পরিষ্কার করা দরকার, শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবেন যে বাংলাদেশ অংশে যে ব্রহ্মপুত্র নদটি, সেটি মূলত কিছু দূর অতিক্রম করে যমুনা নদীর নামটি ধারণ করেছে। অর্থাৎ আপনারা যে অবলিক দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লিয়ার করে দিই, মূলত যমুনা নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী, অর্থাৎ এখান থেকে মানে এর একটি শাখা হিসেবে কিন্তু এটি রয়েছে, এবং সেটি শাখা হওয়াটি খুব স্বাভাবিক, কারণ ব্রহ্মপুত্র নদ কিন্তু, আমি আবারও বলছি, ভারতীয় অংশে প্রবাহিত হয়েছে, তিব্বতীয় অংশে প্রবাহিত হয়েছে, বাংলাদেশ অংশে প্রবাহিত হয়েছে। সুতরাং আমি যদি এই পুরো ডিসকাশনটিকে একটি সামারাইজিং করে উপস্থাপনা করার চেষ্টা করি, বিষয়টি এরকম হবে যে ব্রহ্মপুত্র নদ যেটি তিব্বতের হিমালয়ের কৈলাসের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে সেটি তিব্বতকে স্পর্শ করেছে, সেটি একই সাথে ভারতকে স্পর্শ করেছে, এবং একই সাথে বাংলাদেশকে স্পর্শ করেছে। সেই সাপেক্ষে এই ব্রহ্মপুত্র নদের যে তিব্বতীয় অংশ রয়েছে সেটি হচ্ছে দিহাং, যেটি কিনা দুঃখিত, যেটি ভারতীয় অংশ রয়েছে সেটি হচ্ছে দিহাং, যেটি কিনা তিব্বতীয় অংশ রয়েছে সেটি হচ্ছে জাংপো, এবং যেটি বাংলাদেশি অংশ রয়েছে সেটি হচ্ছে যমুনা। অর্থাৎ এই সাপেক্ষে আমরা বলতে পারি যমুনা নদী হচ্ছে এই ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদী। অনেকে আবার মনে করে থাকেন যে ভারতীয় এবং তিব্বতের অংশের নাম দিহি ও সানপো, আসলে সেটি তা না, এটি হবে দিহাং এবং জাংপো। সে এটি হচ্ছে মূলত ওখানকার স্থানীয় ভাষা সাপেক্ষে। সো এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদের যে সাইডের অবস্থানটা, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর যে শাখা ভিত্তিক অবস্থান, সেটি আমরা ক্লিয়ার হলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সময়টিতে আমরা এখন যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে মেঘনা নদী। আপনারা যেটি দেখতে পাচ্ছেন 3 নাম্বার যে চিত্রটি রয়েছে, সেই চিত্রটিতে মূলত মেঘনা নদীর উৎপত্তি যেটি হচ্ছে সেটি কিন্তু বলা হয়েছে এখানে যে আসামের মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় থেকে, অর্থাৎ এই মণিপুর পাহাড়ের লুসাই পাহাড় থেকেই মূলত মেঘনা নদীর উৎপত্তি। এবং আসামের এই এখানে যেটি রয়েছে যে লুসাই পাহাড়ের কনসেপ্টটি, মূলত এই লুসাই পাহাড়ের পাশে যে বরাক নদীটি রয়েছে, সেই বরাক নদী থেকে নাগা মণিপুর অঞ্চল থেকে মূলত এটি এসেছে। এবং আসামের যে বরাক নদী রয়েছে, এটি কিন্তু বাংলাদেশে সুরমা এবং কুশিয়ারা দুটি নদীতে বিভক্ত হয়েছে, যেটি কিনা আমরা সিলেট উপকূল থেকে বা সিলেট অঞ্চল থেকে এর যে প্রবাহ মান অবস্থা সেটা আমরা লক্ষ্য করতে পারি। মূলত এই যেহেতু এটি বরাক নদী থেকে এসেছে এবং পরবর্তীতে এটি নাগা মণিপুর অঞ্চল থেকে যে উৎপত্তি হয়েছে, এবং তার পরবর্তীতে যেটি কিনা বাংলাদেশের সুরমা এবং কুশিয়ারা বিভক্ত হয়েছে, তারপর সিলেট জেলার উপর দিয়ে মূলত এটি প্রবাহিত হয়েছে, এবং সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার যে সীমান্তটি রয়েছে, সেই সীমান্তে মারকুলিতে এই দুই নদী এক হয়ে একটি মানে কালনি নামে কিছু দূর অগ্রসর হয়ে ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। আপনাদের প্রসেসিংটি একটু বুঝতে কষ্ট হতে পারে, আমি একটু বুঝিয়ে বলি। সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার সীমান্তে এটি এসেছে, এবং এটি এই সুরমা এবং কুশিয়ারা এক হয়ে কালনি নাম ধারণ করে সেটি কিছু দূর অগ্রসর হয়েছে, এবং ভৈরব বাজারের নিকট এটি পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে এটি মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। অর্থাৎ এটি পরবর্তীতে সুরমা কুশিয়ার বা কালনি থেকে এবং কালনির পরবর্তীতে মেঘনা নাম ধারণ করে এটি কিন্তু পুরাতন ব্রহ্মপুত্র নদ যেটি রয়েছে সেটির সঙ্গে মিলিত হয়ে পরবর্তীতে সেটি প্রবাহিত হয়েছে। মূলত এই ছিল মেঘনার নদীর যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে আমরা একটু ক্লিয়ার হলাম। যে বিষয়টি আমরা অনেকে মনে করি যে সিলেট থেকে এসেছে এবং এটি কিভাবে কোথায় মিলিত হয়েছে, সেই সাপেক্ষে এই বিষয়টুকু আপনাদের ক্লিয়ার করে বলাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। চতুর্থত আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অন্য একটি নদী, যেটি নিয়ে আমরা প্রিভিয়াস স্লাইডে আলোচনা করেছি, আমাদের জলবিদ্যুৎ কেন্দ্র যে নদীতে অবস্থিত, সেটি হচ্ছে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী এটি মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে এর উৎপত্তি। আমরা ছবিতে চলে যাব, তার আগে একটু বলে নেই যে মিজোরাম রাজ্যটি রয়েছে সেটিও কিন্তু ভারত থেকে, মানে ভারতের একটি রাজ্য, এবং ভারতের যে 7 সিস্টার্স যে কথাটা আমি একটু বললাম, যে ভারতের 7টি পূর্বাঞ্চলীয় রাজ্য, তার মধ্যে অন্যতম একটি রাজ্য হচ্ছে মিজোরাম রাজ্য। আমরা দেখতে পাচ্ছি মিজোরাম রাজ্যটি যেটি রয়েছে, সেই মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়, অর্থাৎ এই যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মিজোরাম রাজ্য, এবং এই যে
আমার লেজার পয়েন্টে যে দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে কুয়াশা সম্বরিত, এই পাহাড়টি হচ্ছে লুসাই পাহাড়, এবং এই লেজার পয়েন্ট আমি যেখানে রাখলাম এই জায়গা থেকে মূলত এই কর্ণফুলী নদীর উৎপত্তিটি হয়েছে। এই কর্ণফুলী নদীর উৎপত্তি পরবর্তীতে এখান থেকেই আমরা মানে এই নদীটি পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে ছবিগুলোর মাধ্যমে যখন দেখতে পাচ্ছি তখন আমরা সবাই বুঝতে পারছি ছবিগুলোর মাধ্যমে আমাদের এই নদীর উৎপত্তিগুলো খুবই ভালোভাবে মনে রাখা সম্ভব। তার মানে হচ্ছে যদি আমরা এই নদীর উৎপত্তিগুলোকে ছবি আকারে দেখি, কিংবা যেটা আমি একদম শুরুতে বললাম যে আমরা যদি মানচিত্রকে সামনে রেখে তারপরে নদীগুলোর উৎপত্তিগুলো নিয়ে আলোচনা করি, তাহলে এই বিষয়টি আমাদের ভিজুয়ালাইজ করা যাবে এবং এটি খুব ভালোভাবে মনে থাকবে। আমরা চেষ্টা করব এই উৎপত্তি সংক্রান্ত আলোচনাগুলো মানচিত্র দেখে, বাংলাদেশের মানচিত্র এটি খুবই অ্যাভেলেবল, দোকানেও পাওয়া যায়, কিংবা হচ্ছে আমাদের মানচিত্রগুলো আমাদের অনেকের বাসায়ও রয়েছে, সেই মানচিত্র দেখে আমরা এই নদীগুলোকে শনাক্ত করে পড়াশোনা শেষ করে ফেলবো। এর পরবর্তীতে আমাদের যে নদীটা রয়েছে সেটি হচ্ছে সাঙ্গু নদী। সাঙ্গু নদী খুবই ইম্পর্টেন্ট একটি নদী। কেন গুরুত্বপূর্ণ? কারণটি হচ্ছে যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে কিছু অভিন্ন সীমান্ত নদী রয়েছে, যার মধ্যে 3টি নদী খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে সাঙ্গু, যেটি আমরা আগের লেকচারে জেনেছি। আমরা আগের লেকচারে চাইলে রিভিউ করতে পারি যে একটি হচ্ছে সাঙ্গু, একটি হচ্ছে মাতামুহুরি এবং একটি হচ্ছে নাফ। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের অভিন্ন নদীর সংখ্যা। সেই সাপেক্ষে আমরা সাঙ্গু নদীর উৎপত্তিটি এখন জেনে নিব। আমরা এখানে একটি পর্বত দেখতে পাচ্ছি আমাদের 5 নম্বর ছবিতে। এই পর্বতটির নাম হচ্ছে আরাকান পর্বত, এবং এই আরাকান পর্বত থেকেই মূলত সাঙ্গু নদীর উৎপত্তি। এই সময়টাতে একটু বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে আমরা এটি মনে রাখবো, সাধারণত কোন নদ নদীর উৎপত্তি সংক্রান্ত আলোচনা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। অনেক সময় আমরা রাজনৈতিক বিভিন্ন ঘটনা কিংবা ঘটনাবলী লক্ষ্য করতে পারি। যেমন একটা উদাহরণ দেই, 2017 সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি এসেছে যে সাঙ্গু নদীর উৎপত্তি কোথায়। কেন এসেছে? কারণটি রয়েছে 2017 সালে যেই আলোচনাটি সব থেকে বেশি ছিল সেটা হচ্ছে রোহিঙ্গা কেন্দ্রিক আলোচনা। অর্থাৎ রোহিঙ্গা উপজাতি যারা রয়েছে বা রোহিঙ্গা জাতি যারা রয়েছে, তারা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করার ক্ষেত্রে তারা কোন নদীর মাধ্যমে তারা চলে এসেছে। তার মানে হচ্ছে বিভিন্ন নদ নদী যদি রাজনৈতিক ঘটনাবলীর সাথে সম্পর্কিত থাকে কিংবা আন্তঃসীমান্ত কেন্দ্রীয় ঘটনাবলীর সাথে সম্পর্কিত থাকে, তাহলে সেই নদীগুলো আমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেক্ষেত্রে সাঙ্গু নদী যেটি, এই সাঙ্গু নদীটি ওই বছরের জন্য কিংবা বর্তমান বছরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই নদীর মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন শরণার্থীদের আগমন ঘটেছে। সুতরাং এটিও আমাদের এই ফাঁকে জেনে নেওয়া প্রয়োজন যে সাঙ্গু নদীর উৎপত্তিটা আসলে কোত্থেকে। আমরা এটি জেনে নিলাম যে সাঙ্গু নদীর উৎপত্তি হচ্ছে আরাকান পর্বত থেকে। এর পরবর্তীতে আমরা যেটি জানবো সেটা হচ্ছে তিস্তা নদী। আমি কিছুক্ষণ আগে যেটি বলে নিলাম সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক ঘটনাবলীর সাথে সম্পর্কিত নদ নদীগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিস্তা নদীও আমাদের রাজনৈতিক একটি ঘটনাবলীর সাথে গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিভিন্ন নদ নদী কেন্দ্রিক চুক্তি স্বাক্ষরিত হয়, এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি চুক্তির বা একটা পানি বন্টন ভিত্তিক চুক্তি বিষয় হচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তি। এবং এই তিস্তার পানি বন্টন চুক্তি যেহেতু বাংলাদেশ এবং কলকাতার মুখ্যমন্ত্রীর সাথে বেশ কয়েকবার আলোচনা হচ্ছে, সেই সাপেক্ষে এই নদীটি বা এই নদীর উৎপত্তি সংক্রান্ত আলোচনা জেনে ফেলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তিস্তা নদীটা আমরা এখানে দেখতে পাই যে ছবিতে, যে তিস্তা নদীর আসলে উৎপত্তিটি কোথায়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পার্বত্য অঞ্চল দেখা যাচ্ছে, পর্বত কেন্দ্রিক একটি ছবি, এবং এই পর্বত কেন্দ্রিক যে ছবিটি এটি হচ্ছে সিকিম অঞ্চল, অর্থাৎ সিকিমের পার্বত্য অঞ্চলটি আমরা এখানে দেখতে পাচ্ছি। সিকিম যে জায়গাটি রয়েছে সেটি প্রচন্ড ঠান্ডা একটি জায়গা, এবং এখানে বিভিন্ন যে পর্বতগুলো রয়েছে সেই পর্বতের বরফ গলার জলধারার মাধ্যমে কিন্তু বিভিন্ন নদীর সৃষ্টি। তার মধ্যে অন্যতম একটি নদী হচ্ছে তিস্তা নদী, অর্থাৎ তিস্তা নদীর উৎপত্তিটি হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে। অর্থাৎ এটিও আমাদের জেনে ফেলা খুবই গুরুত্বপূর্ণ যে তিস্তা নদীর যে উৎপত্তি রয়েছে সেটি ভারতের অঞ্চল থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবই দেখতে পেলাম যে আমাদের যে প্রধান নদীগুলো রয়েছে তার অধিকাংশই এখানে ভারতীয় অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে। কিন্তু একটি আমরা সাঙ্গু দেখলাম, এই সাঙ্গুটি হচ্ছে মিয়ানমারের আরাকান পর্বত থেকে উৎপত্তি হয়েছে। প্রথমেই বলে নিয়েছিলাম যে আমাদের এই 6টি প্রধান নদী ব্যতীত আমাদের বেশ কিছু নদী রয়েছে, যেই নদীগুলোর আলোচনা আমাদের জেনে ফেলা দরকার এর উৎপত্তি বিষয়গুলো নিয়ে। যেমন আমরা করতোয়া নামক একটি নদী রয়েছে, করতোয়া
আমরা সবার মনে থাকার কথা, আমরা একদম প্রথম স্লাইডে যেটি বলেছিলাম যে যেই নদীগুলো বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং পুনরায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে, সেই 4টি নদী রয়েছে। তার মধ্যে একটি প্রধান নদী হচ্ছে করতোয়া, এবং করতোয়া নদীর উৎপত্তিটি হচ্ছে হিমালয় পর্বতমালা থেকে। এখানে ছবি উল্লেখ নেই, কিন্তু আমি হিমালয় দিয়ে দেখাচ্ছি। এই হিমালয় পর্বতমালাটি রয়েছে, এই হিমালয় পর্বতমালার অনেকগুলো দিক রয়েছে, অর্থাৎ এই দিকটি হচ্ছে হিমবাহ, গাঙ্গোত্রী হিমবাহ, অন্য তিব্বতের একটি দিক থাকতে পারে, কিংবা হচ্ছে হিমালয় কেন্দ্রিক অন্য একটি জলধারার তৈরি হতে পারে। তো এই হিমালয় কেন্দ্রিক একটি নির্দিষ্ট দিক থেকে এই করতোয়া নদীর তৈরি। এবং একই সাথে অনেক গুরুত্বপূর্ণ একটি নদীর নাম আমাদের জানতে হবে, সেটা হচ্ছে হালদা নদী। কেন জানতে হবে? কারণটা হচ্ছে যে হালদা নদীর উৎপত্তি বাংলাদেশের মধ্য থেকেই, অর্থাৎ এই একমাত্র নদী যেটি কিনা বাংলাদেশের মধ্যেই এর উৎপত্তি এবং বাংলাদেশের মধ্যেই এর সমাপ্তি। যেহেতু আমরা এটি জেনে নিলাম যে হালদা নদীর উৎপত্তি বাংলাদেশের মধ্য থেকে, সুতরাং আমরা খুবই স্পেসিফিক ভাবে জেনে নিই কোন জায়গা থেকে আসলে হালদা নদীর উৎপত্তি। হালদা নদীর উৎপত্তি হচ্ছে খাগড়াছড়ির বাদনাতলি পর্বত শৃঙ্গ থেকে, অর্থাৎ খাগড়াছড়ির একটি পর্বত রয়েছে যার নাম হচ্ছে বাদনাতলি। সেই বাদনাতলির যে পর্বত শৃঙ্গ রয়েছে, সেই পর্বত শৃঙ্গের থেকে এই হালদা নদীর উৎপত্তিটি রয়েছে। এবং আমরা সর্বশেষ আরেকটি নদী নিয়ে আমরা জানবো, যে নদীর উৎপত্তিটি জানা খুবই গুরুত্বপূর্ণ। সেই নদীর নাম হচ্ছে সুরমা নদী। সুরমা নদী আমরা সবাই জানি যে সিলেটে এটি প্রবাহিত, এবং এর দুটি শাখা রয়েছে, একটি হচ্ছে সুরমা, এটা হচ্ছে কুশিয়ারা। এই দুটি শাখার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে সুরমা নদী। এবং আমরা জেনে নিব এর উৎপত্তি স্থলটি কোথায়। এর উৎপত্তি স্থলটি হচ্ছে নাগামণিপুর পাহাড়। আমরা এখানে যে এই আসামের নাগামণিপুর পাহাড়টি আমরা দেখতে পেয়েছিলাম, সেই নাগামণিপুর পাহাড়ের দক্ষিণাংশ থেকে সুরমা নদীর উৎপত্তি। শিক্ষার্থী বন্ধুরা, এটি একটু জেনে নেওয়া দরকার যে এই যে মেঘনা নদীর উৎপত্তিটি রয়েছে আসামের নাগামণিপুর বা মণিপুর পাহাড়ের দক্ষিণে রুসাই পাহাড় থেকে, এই যে জায়গাটি, ঠিক একই জায়গা থেকেই কিন্তু সুরমা নদীর উৎপত্তি। এবং এটি বলা হয় যে মেঘনা নদীর অন্যতম প্রধান দুটি অংশ রয়েছে, সেই অন্যতম প্রধান দুটি অংশের মধ্যে একটি অংশ রয়েছে সুরমা এবং আরেকটি হচ্ছে কুশিয়ারা। অর্থাৎ এই সুরমা নদীটা আমরা জানি সিলেট অংশ দিয়ে এটি প্রবাহিত হয়েছে। প্রধান নদ নদীর যে উৎপত্তি স্থল সংক্রান্ত আলোচনা, সেটি আমরা অনেকখানি জেনে ফেললাম। এবং এই বিষয়গুলো, এই প্রথম যে 6টা নদী আমরা দেখতে পাচ্ছি, এই 6টা নদী আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই। আমাদের পরবর্তী আলোচনাটি হচ্ছে বৃহত্তম, দীর্ঘতম এবং প্রশস্ততম নদী। এটি আমাদের বাংলাদেশ সাপেক্ষে এই আলোচনাটি হয়েছে, অর্থাৎ কোন কোন নদ নদীগুলো বাংলাদেশের মধ্যে বৃহত্তম, দীর্ঘতম কিংবা প্রশস্ততম। আমরা আমাদের টেবিল যে সার্কেলটি রয়েছে সেটি আমরা ফলো করি। বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা নদী। এটি আমি কিছুক্ষণ আগে আমাদের আলোচনা উল্লেখ করেছি, এটি এখনো আমরা জেনে নিলাম যে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা নদী। বাংলাদেশের দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এবং নদ নদীর পার্থক্য নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে, নতুন করে বলার কিছু নাই। প্রথমে বলেছিলাম যে নদ এবং নদীর পার্থক্য, ব্যাকরণগত পার্থক্য, এবং এই দীর্ঘতম নদটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ। একই সাথে দীর্ঘতম নদী সাপেক্ষে একই সাথে বৃহত্তম নদী যেটি, সেটিও হচ্ছে মেঘনা নদী। অর্থাৎ এটি একই সাথে দীর্ঘতম নদী এবং একই সাথে বাংলাদেশের বৃহত্তম নদী। এবং আমরা এই মেঘনা নদীর যে অনেকগুলো শাখা প্রশাখা কিংবা উপনদী রয়েছে, সেটি নিয়ে আমরা একটু পরে জেনে ফেলবো, কিভাবে আমরা উপনদী এবং শাখা নদীগুলো বুঝে ফেলতে পারি। খরস্রোতা নদী, অর্থাৎ যে নদী প্রচন্ড পরিমাণ খরস্রোতা, সেই খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর আলোচনা বেশ কয়েকবার এসেছে। আমরা বিদ্যুৎ কেন্দ্রের কারণে আমরা এটিও জেনে নিলাম, কর্ণফুলী হচ্ছে বাংলাদেশের সব থেকে খরস্রোতা নদী। এবং দীর্ঘতম, বৃহত্তম এবং একই সাথে বাংলাদেশের সব থেকে প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা নদী। এবং এই মেঘনা নদীর প্রশস্ততম অবস্থান যেটি, এটি জানার জন্য আমাদের অনেকগুলো উপনদী এবং শাখা নদীর নাম জানাটা উচিত, যেটি আমরা কিছুক্ষণের মধ্যে জানবো। আমাদের ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে একটা প্রবল কনফিউশন থাকে, দীর্ঘতম নদী এবং দীর্ঘ পথ অতিক্রমকারী নদী, এই দুটি বিষয়ের পার্থক্য। এই দুটি বিষয়ের পার্থক্য আমাদের একটু জেনে ফেলা দরকার। দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা, কিন্তু দীর্ঘ পথ অতিক্রমকারী নদী হচ্ছে ব্রহ্মপুত্র। অর্থাৎ ব্রহ্মপুত্র, এটি যে নদটি রয়েছে, এটি সব থেকে বেশি পথ অতিক্রম করেছে। এবং সব থেকে বেশি পথ অতিক্রম করার ক্ষেত্রে এটি শুধুমাত্র আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে যে পথ অতিক্রম করেছে শুধুমাত্র বিষয়টি তা নয়, একই সাথে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও
একাধিক বা অনেক বেশি জায়গা, অনেক বেশি পথ অতিক্রম করেছে। যেমন আমরা প্রথমেই বলেছি ব্রহ্মপুত্র নদটি তিব্বত অংশ থেকে উৎপত্তি, এটি তিব্বত অংশ প্রবাহিত হয়ে ভারত অংশের মধ্য দিয়ে তারপর বাংলাদেশ অংশটি প্রবাহিত হয়েছে। একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্র এটি দীর্ঘ পথ অতিক্রম করেছে। এর পরবর্তীতে যে নদীটি আমরা জানবো সেটা হচ্ছে নাব্য নদী, অর্থাৎ যেই নদীর মধ্যে নাব্যতার পরিমাণ সব থেকে বেশি। সেই নাব্য নদীটি হচ্ছে মেঘনা নদী। অর্থাৎ মেঘনা নদী একই সাথে আমরা জেনে নিলাম, একই সাথে মেঘনা নদী হচ্ছে দীর্ঘতম নদী, একই সাথে মেঘনা নদী বৃহত্তম নদী, একই সাথে প্রশস্ততম নদী এবং একই সাথে নাব্য নদী। নাব্য নদীর বিষয়টি হচ্ছে এরকম যে নাব্য নদী, যে নদীর নাব্যতা অনেক বেশি থাকে, অর্থাৎ যেই নদীর মাধ্যমে, যে নদীর পরবর্তীতে ডুবন্ত এলাকা যেটি রয়েছে তার পরবর্তীতে পলিমাটি হওয়া কিংবা সেখানে ভালো ফসলাদি তৈরি হওয়া, এই যে নাব্যতার পরিমাণটি রয়েছে সেটিকেও উল্লেখ করা হয়। এবং একই সাথে একটি নদীর ভাঙন না ঘটা কিংবা হচ্ছে নদীর যে প্রবাহমান অবস্থাটি রয়েছে সেই প্রবাহমান অবস্থাটি কোনো ধরনের প্রতিবন্ধকতা ব্যতীত প্রবাহমান থাকা, এটিকেও নাব্যতার একটি মানদণ্ড হিসেবে ধরে নেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে নাব্য নদী হিসেবেও মেঘনা নদীকে বলা হয়েছে। আমাদের পরবর্তী আলোচনা আমরা চলেছি, আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বিভিন্ন নদীর যে শাখা নদী এবং উপনদী, এই কেন্দ্রিক আলোচনা। আমরা এই কেন্দ্রিক আলোচনা করব, তার পূর্বে আমরা জেনে নেওয়া দরকার শাখা নদী এবং উপনদীর পার্থক্যটি আসলে কি। আমরা এই সম্পর্কে অনেকেই কিন্তু একটা কনফিউশন সবসময় আমাদের থাকে। শাখা নদী তাকে বলা হয় যেই নদীর সাধারণত বিভিন্ন উৎপত্তি কেন্দ্রিক, অর্থাৎ একটি নদী থেকে অন্য একটি নদীর উৎপত্তি হয়েছে বা একটি নদী থেকে অন্য একটি নদী তৈরি হয়েছে এবং একটি নদী থেকে অন্য একটি নদী প্রবাহমান হয়েছে। এই যে 3-4টা কথা আমি বললাম, এই 3-4টা ক্ষেত্রে এটিকে শাখা নদী বলা হয়। আমি একটা উদাহরণ দেই, যেমন আমি যদি বলি কর্ণফুলী নদী থেকে পশুর নদের উৎপত্তি হয়েছে, তাহলে এই পশুর নদটি হচ্ছে কর্ণফুলী নদীর শাখা নদী। আশা করি আমরা এটি বুঝতে পেরেছি যে শাখা নদী আসলে কি জিনিস। এবং উপনদী হচ্ছে অনেকগুলো ছোট ছোট নদী, যে ছোট ছোট নদীগুলো একটি বড় নদীতে প্রবাহিত হয়েছে কিংবা সেটি পড়েছে, এই ছোট ছোট নদীগুলোকে বলা হয় উপনদী। অর্থাৎ অনেকগুলো উপনদী যখন কিনা একই সাথে একটি বড় নদীতে পড়ে কিংবা একটি বড় নদীর মধ্যে প্রবাহিত হয়, সেটিকে বলা হয় উপনদী। আশা করি আমরা শাখা নদী এবং উপনদীর পার্থক্যটি বুঝতে পেরেছি। এখন যে গুরুত্বপূর্ণ নদীগুলোর শাখা নদী এবং উপনদী সংক্রান্ত আলোচনা আমাদের করা দরকার, সেই বিষয়টিতে আমরা মনোযোগ দিব। আমাদের প্রথমে যেটি জানা দরকার, পদ্মা নদীর কি কি শাখা নদী রয়েছে। এখানে আমরা 5টি প্রধান শাখা নদী উল্লেখ করেছি। একটি হচ্ছে মাথাভাঙা, একটি হচ্ছে কুমার নদ, একটা হচ্ছে বড়াল নদী, একটা হচ্ছে ভৈরব এবং আরেকটি হচ্ছে মধুমতি। একটু বলে নেওয়া দরকার, এর বাইরেও কিন্তু পদ্মা নদীর আরো একটি শাখা নদী রয়েছে যার নাম হচ্ছে আড়িয়াল খাঁ নদ। খেয়াল করে দেখবেন, এই যে আড়িয়াল খাঁ নদ আমি বললাম, আড়িয়াল খাঁ, এই খাঁ শব্দটি কিন্তু পরবর্তীতে অকারান্ত শব্দ হিসেবে এসেছে, অর্থাৎ এটি একটি পুরুষবাচক শব্দ, যার কারণে নদ শব্দটি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা যে নদ এবং নদীর যেই পার্থক্যটি আমরা আলোচনা করেছিলাম, সেই পার্থক্যটি কিন্তু এখানে দৃশ্যমান হচ্ছে। তার মানে আমরা এটি জেনে নিলাম নতুন করে, পদ্মা নদীর যে 5টি শাখা নদী রয়েছে, এই 5টি শাখা নদীর মধ্যে মাথাভাঙা, কুমার, বড়াল, ভৈরব, মধুমতি এবং আরেকটি নদ হচ্ছে আড়িয়াল খাঁ নদ। যমুনা নদীর একটি শাখা নদী রয়েছে, সেই শাখা নদীর নাম হচ্ছে ধলেশ্বরী। এটি হচ্ছে যমুনা নদীর শাখা নদী। একটু বলে নেওয়া দরকার, যদি একটি নদী অপর নদীর শাখা নদী হয়, ওই শাখা নদী যে নদীটি হচ্ছে সেই শাখা নদীরও কিন্তু আরেকটি শাখা নদী থাকতে পারে। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বুড়িগঙ্গা যে নদী সেটিকে ব্র্যাকেটে আটকে দিয়েছি। এর কারণটি হচ্ছে যমুনা নদীর শাখা নদী যেমন ধলেশ্বরী নদী, ঠিক তেমনি ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা নদী। অর্থাৎ এই বিষয়টা অনেকটা সিরিয়ালি শাখা নদীর মতো। এই বিষয়টা আমরা জেনে নেব, কারণ অনেক সময় আমাদের কনফিউশন কাজ করে ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি। অনেক ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, আমরা ভুলে যমুনা নদী দিয়ে দিই, কারণ আমরা মনে করি যে যমুনা নদী এবং ধলেশ্বরী নদী এটা আরেকটার পরিপূরক। বিষয়টি কখনো এরকম না। বিষয়টা হচ্ছে যমুনা নদী একটি বড় নদী এবং এর একটি শাখা নদী হচ্ছে ধলেশ্বরী নদী, এবং ধলেশ্বরী নদীর একটি শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা নদী। অর্থাৎ এই যে ক্রমটি বা সিরিয়ালটি আমরা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। তৃতীয়ত আমাদের যে নদীটি রয়েছে সেটা ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদের যেই শাখা নদীগুলো রয়েছে সবগুলি এখানে মোটামুটি উল্লেখ করা রয়েছে। একটি হচ্ছে বংশী নদী, শীতলক্ষা,
বানার, শ্রীকালী এবং সাতিয়া, এই যে 5টি নাম আমরা বললাম নদীর, এইগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদের শাখা নদী। বংশী, শীতলক্ষ্যা, বানার, শ্রীকালী এবং সাতিয়া। পদ্মা নদীর অনেকগুলো অংশ রয়েছে। আমরা এটি সবাই জানি যে পদ্মা নদীর একটি অংশ বাংলাদেশের বিভিন্ন দিকে পদ্মা নদীর জায়গাগুলো প্রভাবিত হয়েছে। অর্থাৎ আমরা রাজবাড়ী কিংবা গোয়ালন্দ যে জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে, সেই সীমানা থেকে এই শাখা নদীগুলো রয়েছে, কিংবা পদ্মা নদীর যেই অংশটি কিছুটা উত্তরাঞ্চলের দিকে প্রবাহিত হয়েছে সেই অংশে আবার আলাদা কিছু শাখা নদী রয়েছে। অর্থাৎ এটি আমাদের জেনে ফেলতে হবে যে দুটি শাখা নদী আমি আলাদাভাবে কেন লিখেছি, কারণ পদ্মা নদীর এই মাথাভাঙা, কুমার, বড়াল, ভৈরব, মধুমতি এইগুলো একটি দিকের শাখা নদী, এবং এই মহানন্দা, কপোতাক্ষ এবং পুনর্ভবা এগুলো অন্য একটি দিকের শাখা নদী, অর্থাৎ দুটি ভিন্ন দিকের। এই কারণেই দুটিকে আলাদাভাবে মেনশন করা হয়েছে। পদ্মা নদীর এই শাখা নদীগুলো আমরা জেনে নিলাম। একটি হচ্ছে মহানন্দা, এটি হচ্ছে কপোতাক্ষ এবং আরেকটি হচ্ছে পুনর্ভবা। এবার আমরা খুব গুরুত্বপূর্ণভাবে জেনে নিব উপনদীর ক্ষেত্রে। উপনদীতে যাওয়ার আগে আমি আরেকটু শাখা নদী নিয়ে আলোচনা করি। আমরা এখানে মাথাভাঙা যে অংশটি দেখতে পাচ্ছি পদ্মা নদীর শাখা নদী, আমি একটু আগেই বলেছি যে একটি নদীর শাখা নদী যেটি হবে সেই নদীটিরও আবার শাখা নদী অর্থাৎ পুনরায় শাখা নদী হওয়া সম্ভব। এখানে মাথাভাঙার আরো 3টি শাখা নদী রয়েছে, আমি জাস্ট একটু বলে দিই যেটি এখানে উল্লেখ করা নেই। একটি হচ্ছে চিত্রা, একটি হচ্ছে নবগঙ্গা এবং আরেকটি হচ্ছে কুমার। অর্থাৎ পদ্মা নদীর যে কুমার অংশটি আমরা দেখতে পাচ্ছি এটি পদ্মা নদীরও শাখা নদী এবং মাথাভাঙা নদীরও শাখা নদী। অর্থাৎ মাথাভাঙা নদীর 3টি শাখা নদী, এটা হচ্ছে চিত্রা, এটি হচ্ছে নবগঙ্গা এবং আরেকটি হচ্ছে কুমার। এই ইম্পর্টেন্ট শাখা নদীগুলো আমাদের ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন সাপেক্ষে জেনে ফেলতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই বলে নিয়েছি যে আমাদের কিন্তু মানচিত্রের কোনো বিকল্প নেই। অর্থাৎ আমি যদি নদীগুলো নিয়ে আলোচনা করি কিংবা শাখা নদী নিয়ে আলোচনা করি, তাহলে বাংলাদেশের যে মানচিত্রটি রয়েছে এটিগুলো সামনে নিয়ে আমাদের পড়াশোনা করে ফেলতে হবে। কেউ যদি কোনো কারণে আমাদের বর্তমান কোভিড-19 পরিস্থিতির কারণে কেউ বাইরে বের হতে না পারেন, তাহলে ইন্টারনেটে বাংলাদেশের নদীভিত্তিক যে মানচিত্রটি রয়েছে দয়া করে সেটি একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ ওই মানচিত্রের মাধ্যমে আপনি শাখা নদীর যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের উপনদী কেন্দ্রিক আলোচনায়। আমাদের যে উপনদীগুলো রয়েছে সেই উপনদীর প্রথম অংশ রয়েছে মেঘনা নদী। মেঘনা নদীর 3টি উপনদী এখানে লক্ষ্য করা যাচ্ছে। একটি হচ্ছে ধনু, একটি হচ্ছে সোমেশ্বরী এবং এটি হচ্ছে কংস উপনদী। অর্থাৎ এই 3টি হচ্ছে মেঘনা নদীর উপনদী। একটু জেনে ফেলা দরকার, এর বাইরেও মেঘনা নদীর আরো একটি উপনদী রয়েছে, যে উপনদীর নাম হচ্ছে গোমতী নদী। অর্থাৎ আমরা যেটিকে কিছুক্ষণ আগে পড়েছিলাম কুমিল্লার দুঃখ একটা উপনাম হিসেবে, সেই গোমতী নদী হচ্ছে মেঘনা নদীর অন্যতম একটি উপনদী। এটিও আমরা জেনে ফেললাম। ব্রহ্মপুত্র নদের উপনদী কি কি? উপনদীগুলো হচ্ছে তিস্তা, ধরলা, দুধকুমার, করতোয়া এবং আত্রাই। অর্থাৎ এই উপনদী যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী। অর্থাৎ এই উপনদীগুলো ব্রহ্মপুত্র নদের। এর পরবর্তীতে আমরা কর্ণফুলী নদীর উপনদীগুলো আমরা দেখব। কর্ণফুলী নদীর উপনদীর ক্ষেত্রে যে 4টি নদী আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হালদা, সাহনি, কাসালং এবং বোয়ালখালী। অর্থাৎ এই 4টি নদী কর্ণফুলী নদীর উপনদী। আমরা উপনদীর সংজ্ঞা কিন্তু একবার জেনেছি, আমি দরকার একটু পরিষ্কার করে দিই। এই হালদা নদী, সাহানি নদী, কাসালং নদী, বোয়ালখালী নদী, এই 4টি নদী একই সাথে তারা কর্ণফুলী নদীতে পতিত হয়েছে। অর্থাৎ এই ছোট ছোট নদীগুলো কর্ণফুলী নদীতে পতিত হওয়ার মাধ্যমে এই ছোট ছোট নদীগুলো উপনদী হিসেবে আখ্যা দেওয়া যাবে কিংবা এগুলোকে উপনদী হিসেবে অভিহিত করা যাবে। এরপর আমরা যমুনা নদী বিষয়গুলো জানবো। এটি জানার আগে একটু বলে নেই, একটা নদীর যে উপনদী থাকবে সেই উপনদী অন্য একটি নদীর উপনদী হিসেবেও তৈরি হতে পারে। যেমন আমরা দেখি যমুনা নদীর একটি উপনদী হচ্ছে করতোয়া, কিন্তু ব্রহ্মপুত্র নদের উপনদী হচ্ছে করতোয়া এবং আত্রাই। তার মানে করতোয়া এবং আত্রাই এই দুটি নদী কিন্তু ব্রহ্মপুত্রতেও পতিত হয়েছে এবং একই সাথে যমুনা নদীতেও পতিত হয়েছে। তার মানে হচ্ছে করতোয়া এবং আত্রাই এই দুটি নদী এখানে রিপিট হওয়া মানে হচ্ছে উপনদী সাধারণত এই ব্রহ্মপুত্র, যমুনা কিংবা অন্য কোনো নদী অর্থাৎ একাধিক নদীতে তারা পতিত হতে পারে। যমুনা নদীর যে উপনদীগুলো রয়েছে সেই উপনদীগুলো আমরা একটু আলোচনা করে ফেলি। একটি হচ্ছে করতোয়া, একটি হচ্ছে আত্রাই, একটি হচ্ছে তিস্তা এবং আরেকটি হচ্ছে সুবর্ণশ্রী। অর্থাৎ যমুনা নদীর এই 4টি উপনদী রয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার
শেষ করার পূর্বে আমরা আরো কিছু উপনদী জেনে নিব। সেই উপনদীগুলো হচ্ছে যে পদ্মা নদীর যে শাখা নদী আমরা দেখতে পাচ্ছি, সেই পদ্মা নদীর শাখা নদীর ক্ষেত্রে যে মহানন্দা শাখা নদীটি রয়েছে, সেই মহানন্দা শাখা নদীর আরো কিছু উপনদী রয়েছে। অর্থাৎ এই মহানন্দা শাখা নদীর উপনদীগুলো আমরা একটু আলোচনা করে ফেলি। মহানন্দা শাখা নদীর উপনদীগুলো হচ্ছে পুনর্ভবা, অর্থাৎ এই যে আমরা পুনর্ভবাটা দেখতে পাচ্ছি, এটি কিন্তু মহানন্দা শাখা নদীর একটি উপনদী। পুনর্ভবা, তারপর হচ্ছে নাগর, পাগল, কুলিক এবং ট্যাঙ্গন। অর্থাৎ এই যে নামগুলো আমি বললাম সেগুলো হচ্ছে মহানন্দা নদীর উপনদী। অর্থাৎ আমরা দুটি বিষয় সামারাইজ করতে পারি। একটি হচ্ছে বিভিন্ন বড় নদীর শাখা নদী থাকতে পারে যেগুলো কিনা এই নদী থেকে তৈরি হয়। অনেকগুলো ছোট ছোট নদী একটা নদীতে পতিত হতে পারে, এই নদী ছোট ছোট নদীগুলো হচ্ছে উপনদী। এবং আমরা এটিও জেনে নিলাম উপনদীগুলো একাধিক বড় নদীর মধ্যে পতিত হতে পারে। এবং লাস্ট এটাও আমরা জেনে নিলাম যে একটি শাখা নদীর একাধিক উপনদীও থাকতে পারে, যেমনটা আমরা দেখলাম মহানন্দা নদীর অনেকগুলো উপনদী। এই হচ্ছে মূলত আমাদের শাখা নদী এবং উপনদী কেন্দ্রিক আলোচনা। একটু বলে নেওয়া দরকার, সাধারণত আমরা অ্যাডমিশন সেকশনে যেটি দেখি, এই বিষয়গুলো মনে রাখার জন্য আমরা অনেকগুলো শর্টকাট ব্যবহার করি, অর্থাৎ সহজে মনে রাখা যায়। যেমন অনেকে মনে করে যে পদ্মা নদীর শাখা নদী মনে করার জন্য কেউ একটা বাক্য তৈরি করলো। বাক্যটা এরকম হতে পারে যে মাগো বড় কুমার ভোরে মধু আনে। এই যে বললো মাগো বড় কুমার ভোরে মধু আনে, এই মা দিয়ে মাথা ভাঙ্গা, গ দিয়ে গড়াই, বড় দিয়ে বড়াল, কিংবা হচ্ছে কুমার দিয়ে কুমার, ভোরে দিয়ে ভৈরব, মধু দিয়ে মধুমতি এবং আনে দিয়ে আড়িয়াল খা। ঠিক এরকম ভাবে কিন্তু তোমরা চাইলে শর্টকাট বলেও মনে রাখতে পারো। ঠিক একইভাবে আমরা যদি কেউ মনে রাখতে চাই মহানন্দা এবং পদ্মা, অর্থাৎ এই যে পদ্মা এবং মহানন্দা যে রয়েছে এর উপনদীগুলো কেউ মনে রাখতে চায়, সেভাবেও মনে রাখতে পারে যে পদ্মার নাগর পুনরায় পাগলা টাকু। কথাটি কেন বললাম আমরা একটু ব্যাখ্যা করে নিই। পদ্মার নাগর পুনরায় পাগলা টাকু মানে হচ্ছে পদ্মার মানে পদ্মা, নাগর মানে নাগর, পুনরায় মানে হচ্ছে পুনর্ভবা, তারপর পাগলা মানে হচ্ছে পাগলা, টা মানে হচ্ছে টাঙ্গন এবং কু মানে হচ্ছে কুলিক। অর্থাৎ এইভাবেই কিন্তু মনে রাখা সম্ভব। আমরা যে বাক্য তৈরি করি সেভাবেও মনে রাখা সম্ভব। আবার আমরা যদি ব্রহ্মপুত্রের দিকে তাকাই এবং এই যে ব্রহ্মপুত্রের উপনদীগুলো আমরা মনে রাখবো, এই ক্ষেত্রে আমরা একটি বাক্য বলতে পারি, আজ কারি নিয়া তিস্তা পারে দুধ কুমারকে ধরলা। এটা একটি বাক্য, জাস্ট নর্মাল একটি বাক্য, যে আজ কারি নিয়ে তিস্তা পারে দুধ কুমারকে ধরলে। এই আজ বলতে বোঝাচ্ছে আত্রাই, কারে বলতে করতোয়া, তিস্তা পারে বলতে তিস্তা, দুধকুমার বলতে দুধকুমার এবং ধরলা মানে ধরলা। তো এইরকম ভাবে বিভিন্ন শর্টকাট বাক্যের মাধ্যমে আমরা উপনদী মনে রাখতে পারি। যেমন লাস্ট আরেকটা শর্টকাটে আমরা আলোচনা করি, যেহেতু কর্ণফুলী নদী এখানে রয়েছে, কর্ণফুলী নদী খুবই গুরুত্বপূর্ণ একটি নদী। আমরা বলতে পারি কার সাথে হেলে দুলে চলে বেআইন সাপ। খুবই ফানি একটি বাক্য, যে কার সাথে হেলে দুলে চলে বেআইন সাপ। এখানে আমরা এইভাবে মনে রাখতে পারি, কার বলতে কাঁচালং, সাথে বলতে সাহনি, হেলে দুলে বলতে হালদা এবং বেআইন সাপ মানে বোয়ালখালী। আমি জানি না কতটুকু মিলেছে বিষয়টা, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ শর্টকাট ভাবে আমাদের মনে রাখাটা আসলে গুরুত্বপূর্ণ, আমরা যেভাবেই সেটি মনে রাখি। অর্থাৎ আমরা চাইলে এটিকে শর্টকাট করে মনে রাখতে পারি, আমরা এটি মানচিত্রের মাধ্যমে মনে রাখতে পারি, আমরা চাইলে নর্মালি যেভাবে আমরা দেখতে পাচ্ছি স্লাইডে সেভাবেও আমরা মনে রাখতে পারি। অর্থাৎ মনে রাখার অনেকগুলো ওয়ে আমাদের রয়েছে। এর পরবর্তীতে আমাদের যে আলোচনাটি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন নদীর মিলিত স্থান। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে নদ নদী কেন্দ্রিক অ্যাডমিশনে, সেটি আমরা খুব মনোযোগ দিয়ে জেনে নেব। এবং একটু বলে নেই, এই অংশটিকে পড়ার জন্য আমি অনুরোধ করব অবশ্যই সবাইকে মানচিত্রটি নিয়ে বসতে, কারণ এই মিলিত স্থানগুলো মানচিত্রের মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারা যাবে। তো আমরা দেখতে পাই যে আমরা নদ নদীর মিলিত স্থানে প্রথমেই যে অংশটি রয়েছে সেটা হচ্ছে পদ্মা এবং যমুনা। পদ্মা এবং যমুনার যে মিলিত স্থানটি রয়েছে সেটি মানিকগঞ্জের শিবালয় নামক যে অঞ্চল বা শিবালয় নামক যে জায়গাটি রয়েছে সেখানে মিলিত হয়েছে। এবং এটি একই সাথে রাজবাড়ির যে দৌলতদিয়া বা গোয়ালন্দ, যেটিকে আমরা সাধারণত ফেরিঘাট বলে জানি, আরিচা ফেরিঘাট, সেই জায়গাতেও পদ্মা এবং যমুনা এই দুটি নদীর মিলিত স্থান অর্থাৎ মিলন ঘটেছে। এটি হচ্ছে পদ্মা এবং যমুনার মিলিত স্থানটি। এরপর আমরা দেখতে পাই পদ্মা এবং মেঘনার যে মিলিত স্থানটি। পদ্মা এবং মেঘনার মিলিত স্থানটি রয়েছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এবং চাঁদপুর, এই দুটি জায়গাতে পদ্মা এবং মেঘনা এই দুটি নদী মিলিত হয়েছে। এরপর আমরা দেখতে পাই ব্রহ্মপুত্র এবং যমুনা।
ব্রহ্মপুত্র নদ এবং এই যমুনা, এই দুটি নদীর মিলন ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ নামক এলাকায়। অর্থাৎ এই এলাকাটাতে ব্রহ্মপুত্র নদ এবং যমুনা নদীর মিলিত স্থান। ব্রহ্মপুত্র নদের একটি অংশকে কিন্তু পুরাতন ব্রহ্মপুত্র বলা হয়, এবং যেটি কিনা একদম বাংলাদেশের প্রারম্ভিক, অর্থাৎ যেখান থেকে কিনা একদম নতুন প্রবেশ করেছে ব্রহ্মপুত্র, ওই অংশকে সাধারণত পুরাতন ব্রহ্মপুত্র নদ বলা হয়। এবং সেই পুরাতন ব্রহ্মপুত্র নদের সাথে মেঘনা নদীর যে মিলিত স্থান, সেটি হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব নামক অঞ্চলে। বলে রাখা ভালো, এই অঞ্চলটি সম্পূর্ণভাবেই মেঘনা নদী দ্বারা পরিবেষ্টিত, কিন্তু এর যে উৎপত্তি অর্থাৎ ভৈরবের যে শুরুর জায়গাটি রয়েছে সেটি পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনার একটি সম্মিলিত স্থান, অর্থাৎ মিলিত স্থান। এখান থেকেই মূলত দুটি নদী মিলিত হয়েছে। এরপর খুব ইম্পর্টেন্ট হচ্ছে তিস্তা এবং ব্রহ্মপুত্র। তিস্তা এবং ব্রহ্মপুত্র এই দুটি নদী মিলিত হয়েছে কুড়িগ্রামের চিলমারি নামক উপজেলায়। এই চিলমারি জায়গাটিতে তিস্তা এবং ব্রহ্মপুত্র এই দুটি নদীর মিলিত স্থান। এরপর আমরা দেখতে পাচ্ছি সুরমা এবং কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারার যে মিলিত স্থানটি রয়েছে সেটি হচ্ছে হবিগঞ্জের আজমিরিগঞ্জ। আমি এই অঞ্চলটিকে আরেকটু বলে নেই। এই হবিগঞ্জের আজমিরিগঞ্জে মিলিত স্থান সুরমা এবং কুশিয়ারা নদীর। সেখানে আরো স্পেসিফিক আরেকটি জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হচ্ছে মারকুলি। এই মারকুলি হচ্ছে আজমিরিগঞ্জের মধ্যে অবস্থিত একটি এলাকা, যেই জায়গাটাতে স্পেসিফিক্যালি সুরমা এবং কুশিয়ারা এই দুটি নদী মিলিত স্থান রয়েছে। এখানে দুটি নদীর কথা বলা নেই মিলিত স্থানের ক্ষেত্রে, আমি সেটি নিজে থেকে বলে দিই, এটি আমাদের জেনে নেওয়া দরকার। হালদা এবং কর্ণফুলী, হালদা এবং কর্ণফুলী এই দুটি নদীর মিলিত স্থান হচ্ছে চট্টগ্রামের রাউজান নামক উপজেলায়। অর্থাৎ চট্টগ্রামের রাউজানে হালদা এবং কর্ণফুলী এই দুটি নদীর দুটি নদীর মিলিত স্থান রয়েছে। একটু বলে নেওয়া দরকার, মিয়ানমার থেকে আমাদের যে তিনটি অভিন্ন নদী, যেটি আমরা একদম শুরুতে জেনেছিলাম, যে সাঙ্গু নদী, মাতামুহুরী নদী এবং নাফ নদী, আমরা যেই মুহূর্তে জেনে নিয়েছিলাম যে এই তিনটি হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আন্তঃসীমান্তবর্তী নদী, আমাদের এটিও জেনে নেওয়া দরকার ওই তিনটি নদীর সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কোনটি। যেমন আমরা জেনে নেই, সাঙ্গু নদীর ক্ষেত্রে সীমান্তবর্তী জেলা হচ্ছে বান্দরবান, মাতামুহুরী নদীর ক্ষেত্রে সীমান্তবর্তী জেলা হচ্ছে বান্দরবান, এবং নাফ নদীর ক্ষেত্রে সীমান্তবর্তী জেলা হচ্ছে কক্সবাজার। অর্থাৎ সাঙ্গু এবং মাতামুহুরী বান্দরবানের মধ্যে এবং নাফ নদী হচ্ছে কক্সবাজারের মধ্যে। অর্থাৎ আমরা এটিও জেনে নিলাম যে মিয়ানমার থেকে আগত অভিন্ন নদীগুলো সেই বাংলাদেশের জেলাগুলো কোনটি, যেখানে সেগুলো পতিত হয়েছে। আমাদের পরবর্তী লেকচারের পোর্শনটি হচ্ছে নদী তীরবর্তী শহর। এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং একইভাবে আমি প্রথমে যদি বলে নিয়েছিলাম যে নদ নদীর ক্ষেত্রে মানচিত্র গুরুত্বপূর্ণ, এই অংশটুকু অবশ্যই আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে যে বিষয়গুলো জেনে নেব সেটা হচ্ছে যে মহানন্দা নদী, এবং এই মহানন্দা নদীর তীরবর্তী শহরটি হচ্ছে বাংলাবান্ধা, তেতুলিয়া, চাঁপাইনবাবগঞ্জ। এই তিনটি কিন্তু আলাদা আলাদা এলাকায়, এই তিনটি একসাথে না। বাংলাবান্ধা, তেতুলিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ তিনটি শহর, এখানে কিন্তু শুধুমাত্র শহর বলা নেই, শহর অথবা বন্দর অথবা পৌরসভা। সো এই তিনটি জায়গা থেকে আসলে মহানন্দা নদীটি স্পর্শ করেছে, কিংবা এই মহানন্দা নদীর তীরবর্তী শহরগুলো হচ্ছে এগুলো। একইভাবে করতোয়া নদীর আমরা দেখতে পাচ্ছি বগুড়া পৌরসভা মহাস্থানগড়ের। একইভাবে ধরলা নদী হচ্ছে কুড়িগ্রামের পাটগ্রাম পৌরসভার বুড়িমারি বন্দর, যেটি ধরলা নদীর তীরবর্তী। পদ্মা নদীর তীরবর্তী আমরা দেখতে পাচ্ছি দৌলতদিয়া বন্দর, আরিচা পাটুরিয়া ঘাট, যেটি কিনা হচ্ছে রাজবাড়ির মধ্যে পড়েছে। একইভাবে যমুনা নদী তীরবর্তী শহরটি হচ্ছে সিরাজগঞ্জের ভুইয়াপুর পৌরসভা। একইভাবে ব্রহ্মপুত্র নদের হচ্ছে জামালপুর আলাদাভাবে, ময়মনসিংহ আলাদাভাবে এবং ভৈরব আলাদাভাবে, অর্থাৎ এই ব্রহ্মপুত্র নদের তীরবর্তী যে শহরগুলো রয়েছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি বুড়িগঙ্গা নদী, যেটি ঢাকা এবং নারায়ণগঞ্জের ফতুল্লা এই জায়গাটিকেও স্পর্শ করেছে, অর্থাৎ এই জায়গার তীরবর্তী শহর হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, বুড়িগঙ্গার। সুরমা নদীর তীরবর্তী শহর হচ্ছে সিলেট, ছাতক এবং সুনামগঞ্জ, এটি আমরা দেখতে পেলাম। একইভাবে গোমতী নদীর তীরবর্তী শহর হচ্ছে কুমিল্লার দাউদকান্দি। মেঘনা নদীর তীরবর্তী শহর হচ্ছে নরসিংদী, মতলব, চাঁদপুর, মনপুরা। একইভাবে কর্ণফুলী নদীর তীরবর্তী শহর হচ্ছে রাঙামাটি, কাপ্তাই সদর, চট্টগ্রাম। ভৈরব নদীর তীরবর্তী শহর হচ্ছে যশোর, মেহেরপুর, দর্শনা কুষ্টিয়ার মধ্যে পড়েছে। কীর্তনখোলার তীরবর্তী শহর হচ্ছে বরিশাল, এবং কপোতাক্ষ নদ সেটির তীরবর্তী শহর হচ্ছে যশোর।
আমরা এর বাইরে আরো কয়েকটি নদী জেনে নিতে পারি, যেমন হচ্ছে পুনর্ভবা নামক একটি নদী রয়েছে, যার তীরবর্তী শহর হচ্ছে দিনাজপুর শহর। এবং একই সাথে আমরা এটিও জেনে নিতে পারি সাঙ্গু নদী, এটি বান্দরবান উপজেলা সদরের যে থানচি রুমা এই অংশটিকে স্পর্শ করেছে। গড়াই নদী, সেটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে যদিও উল্লেখ করা নেই, বলে নেই, গড়াই নদীর তীরবর্তী শহর হচ্ছে কুষ্টিয়া। রূপসা নদী, এটি খুলনা সদর এর যে শহর তীরবর্তী রয়েছে। একইভাবে আড়িয়াল খাঁ নদী, এটি মাদারীপুর পৌরসভাকে স্পর্শ করেছে। আবার কীর্তিনাশা নদী বা পদ্মা শাখা নদী, এটি হচ্ছে শরীয়তপুর পৌরসভাকে স্পর্শ করেছে। বাঘিয়া নামক একটি নদী রয়েছে, যেটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভাকে স্পর্শ করেছে। এবং এখানে পশুর নদীর নাম উল্লেখ নেই, যেটি খুবই গুরুত্বপূর্ণ। পশুর নদী হচ্ছে মংলা যে সমুদ্র বন্দরটি রয়েছে সেটিকে স্পর্শ করেছে। অর্থাৎ এই হচ্ছে মূলত নদী তীরবর্তী শহরের পর্যালোচনা, অর্থাৎ এই নদী তীরবর্তী শহরগুলো রয়েছে। এর পরবর্তীতে আমরা আমাদের এই নদ নদী সংক্রান্ত আলোচনা একটু সমাপ্তির দিকে চলে এসেছি। আমরা এর পরবর্তী যে আলোচনাটি করব সেটি হচ্ছে বাংলাদেশের সেচ প্রকল্প। বাংলাদেশের সেচ প্রকল্পের ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানা দরকার, যেখানে লেখা আছে বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। আমি প্রথমেই বলে নিয়েছি এই সেচ প্রকল্পগুলো কেন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ যদি বাংলাদেশের সমসাময়িক যে রাজনৈতিক পটভূমি রয়েছে সেই রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে যেই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেই বিষয়গুলো অনেক বেশি রাজনৈতিক ঘটনাবলীর ক্ষেত্রে কানেক্টেড, চুক্তিভিত্তিকভাবে কানেক্টেড, সেই ঘটনাবলীর সাথে সম্পর্কিত নদ নদী সেচ প্রকল্প কিংবা অন্য উপাদানগুলো আমাদেরকে পড়ে ফেলতে হবে। যেমন আমি প্রথমেই বলেছি তিস্তা নদী নিয়ে আমাদের একটি রাজনৈতিক অবস্থান রয়েছে, তিস্তা চুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় রয়েছে, সেহেতু আমাদের তিস্তা নদীর উৎপত্তি যেটি আমরা পূর্বে পড়ে ফেলেছি, এবং একই সাথে তিস্তা সেচ প্রকল্প সেটি আমাদের পড়ে ফেলতে হবে। এবং তিস্তা সেচ প্রকল্প হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প, যেটি আমরা 1 নম্বর ফটোতে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। এই যে বাঁধ কেন্দ্রিক একটা ফটো আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকেই তিস্তা নদী প্রবাহিত হচ্ছে। এই সেচ প্রকল্পের শুরুটি বাংলাদেশে অনেক আগে থেকেই, এবং বাংলাদেশের সর্বপ্রথম সেচ প্রকল্প সেটা হচ্ছে জিকে প্রজেক্ট বলা হয়। জিতে গঙ্গা এবং কেতে কপোতাক্ষ। এই জিকে প্রজেক্ট মানে হচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। আমরা 2 নম্বর ফটোতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে গঙ্গা এবং কপোতাক্ষ সেচ প্রকল্পের একটি ছবি। এই মূলত গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের অবস্থানটি রয়েছে। এবং একই সাথে আমাদের বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ, অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটি আপনারা দেখতে পাচ্ছেন ডিএনডি প্রকল্প তথা ঢাকা নারায়ণগঞ্জ এবং ডেমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেন্দ্রিক যে প্রকল্পটি, সো মূলত 2015 সাল থেকে এর যে সংস্কার কাজ বা দ্বিতীয় পর্যায়ের যে উন্নয়ন সেটি কিন্তু করা হচ্ছে। এবং এই বাঁধ প্রকল্পের কাজ একদম বেসিক্যালি শুরু হয়েছে 1964 সাল থেকে, সেটি খুবই গুরুত্বপূর্ণ, এবং কাজটি সমাপ্ত হয় 1968 সালে। এবং এই প্রকল্পটি এতটাই গুরুত্বপূর্ণ, মূলত এই প্রকল্পের জন্যই কিন্তু 1988 এবং 1998 যে ভয়াবহ বন্যায় এই ডিএনডি প্রকল্পে কোনো পানি ওঠেনি। অর্থাৎ এই প্রকল্পটি কিন্তু প্রাথমিকভাবে যে বাঁধ প্রকল্পটি ছিল সেই সাপেক্ষে তার যে ডেভেলপমেন্টটি সেটি এতটাই আশা জাগা নিয়েছিল যে যার কারণে আমরা দেখেছি বন্যার পরবর্তীতেও এর যে একটি বাঁধের কারণে যে উপকারিতা, সেই উপকারিতাটি লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও এই ডিএনডি প্রকল্পটি কিন্তু 2015 সালে যে কথাটি রয়েছে, 2015 সালে মূলত এর সংস্কার কাজ বা এর যে দ্বিতীয় পর্যায়ের যে উন্নয়ন প্রকল্পটি রয়েছে বা দ্বিতীয় পর্যায়ের যে উন্নয়ন বা সংস্কার কাজটি রয়েছে সেটি কিন্তু পরবর্তীতে ডিএনডি প্রকল্পের আন্ডারে শুরু হচ্ছে। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ। বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টি জানা রাখবে সেটি হচ্ছে যে বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আন্তদেশীয় কানেকশনটি সব থেকে ইম্পর্টেন্ট। অর্থাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বাঁধ কেন্দ্রিক দ্বন্দ্ব বা বাঁধ কেন্দ্রিক সমস্যাটি হয় কিংবা বাঁধ কেন্দ্রিক চুক্তি হয়, সেটি বাংলাদেশ ও ভারতের মধ্যেই হয়। অর্থাৎ আমরা যে দুটি বাঁধ নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি সেই দুটির সাথে বাংলাদেশ এবং ভারত উভয় দেশ কানেক্টেড। আমাদের প্রথম বাঁধটি হচ্ছে ফারাক্কা বাঁধ, এবং ফারাক্কা বাঁধের ক্ষেত্রে এটি জানা দরকার যে ভারত ফারাক্কা বাঁধ যে নদীর উপর নির্মাণ করেছে সেটি হচ্ছে গঙ্গা নদী। এখানে দেখা আছে যে বাঁধের নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে এবং শেষ হয় 1974 সালে। যেই বিষয়টি এখানে উল্লেখ করা নেই সেটি তো আমরা জেনে নেই যে ফারাক্কা বাঁধ নির্মাণ কাজের যে পরিকল্পনাটি, সেই পরিকল্পনাটি গ্রহণ করা হয় 1951 সালে। আমাদের অনেক শিক্ষার্থীদের অনেক সময় সালগুলো মনে থাকে না, আমরা একটু ঘটনার মাধ্যমে জেনে নিব। তার আগে এটি আমরা পড়ে নিই যে বাঁধটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয় 1975 সালে। বাঁধটি অবস্থিত
ভারতের মনোহরপুরে এবং ফারাক্কা অভিমুখে যে লং মার্চটি হয়, সেই ফারাক্কা লং মার্চ দিবস অনুষ্ঠিত হয় 16ই মে। যেই বিষয়টি ঘটনার মাধ্যমে আমরা জেনে নিব, আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি ফারাক্কা বাঁধের। আমরা এটা রিভাইজ করি যে এই ফারাক্কা বাঁধটি নির্মাণের পরিকল্পনা করা হয় 1951 সালে, নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে, নির্মাণ কাজ শেষ হয় 1974 সালে এবং পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয় 1975 সালে। এর পরবর্তীতে আমরা টিপাইমুখ বাঁধের যে অবস্থানটি দেখতে পাচ্ছি, এই টিপাইমুখ বাঁধ ভারত নির্মাণ করেছে বরাক নদীর উপর। আমরা এই বরাক নদী সম্পর্কে জেনে নেই যে বরাক নদী এটি কিন্তু বাংলাদেশে ঢুকে মেঘনা নামকরণ হয়েছে বা মেঘনা নাম ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হচ্ছে বরাক নদীর উপর। মূলত বরাক নদীর উৎপত্তিটি হচ্ছে ভারতের মণিপুর রাজ্যের লিয়াইকুলেন গ্রামে, সেখান থেকে মূলত বরাক নদীর মূল উৎপত্তিটি। এই টিপাইমুখ বাঁধ মণিপুর রাজ্যে অবস্থিত, যে রাজ্যটি ভারতের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য তথা 7 সিস্টার্স এর একটি অন্যতম রাজ্য। এই টিপাইমুখ বাঁধের দৈর্ঘ্য 390 মিটার এবং বাঁধটি সমুদ্রপৃষ্ঠ থেকে 590 ফুট, তার মানে হচ্ছে 180 মিটার উঁচুতে অবস্থিত। আমরা টিপাইমুখ বাঁধের ছবিটি দেখতে পাচ্ছি যে টিপাইমুখ বাঁধ এটি বরাক নদীর উপরে তৈরি। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে পানি বন্টন চুক্তি এবং পানি শোধনাগার। ঠিক যেভাবে আমরা বাঁধের আলোচনাটি করেছিলাম যে বাঁধটি সাধারণত দ্বিপাক্ষিকভাবে কানেক্টেড থাকে, একইভাবে পানি বন্টন চুক্তিও অনেকখানি দ্বিপাক্ষিকভাবে কানেক্টেড, অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের এই পানি বন্টন চুক্তি সাধারণত স্বাক্ষরিত হয়েছে। একটি হচ্ছে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে যে অন্তর্বর্তী চুক্তিটি, সেটি স্বাক্ষরিত হয় 1975 সালে। এরপর 30 বছর মেয়াদী একটি পানি বন্টন চুক্তি ভারতের সাথে স্বাক্ষরিত হয় 12 ডিসেম্বর 1996 সালে এবং 30 বছর মেয়াদী পানি বন্টন চুক্তি ভারতের সাথে কার্যকর হয় 4 নভেম্বর 1997 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু কনফিউশন দূর করতে হবে, স্বাক্ষরিত হওয়া এবং কার্যকর হওয়া কিন্তু এক জিনিস না। আমরা এই দুটি ক্ষেত্রে তারিখে অনেক সময় গুলিয়ে ফেলি, স্বাক্ষরিত হওয়াটা আগে এবং কার্যকর হওয়াটা পরে, এটি একটু আমরা মনোযোগ দিয়ে দেখব। এবং পানি শোধনাগারের ক্ষেত্রে বাংলাদেশের একেবারে প্রথম পানি শোধনাগারটি স্থাপন করা হয় ঢাকার চাঁদনী ঘাটে 1874 সালে, অর্থাৎ অনেক আগে, স্বাধীনতার অনেক পূর্বে। এবং বাংলাদেশের যে বৃহত্তম পানি শোধনাগার এটি অবস্থিত ঢাকার সায়দাবাদে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ঢাকার সায়দাবাদে অবস্থিত এই যে পানি শোধনাগারের চিত্রটি, এই মেশিনারি কার্যক্রমের মাধ্যমে পানি শোধন করা হয় এবং তার পরবর্তীতে এটি ঢাকার বিভিন্ন ক্ষেত্রে সাপ্লাই দেওয়া হয়। তো এই হচ্ছে মূলত পানি শোধনাগার কেন্দ্রিক আলোচনা। আমাদের এর পরবর্তী আলোচনাটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কেন্দ্রিক। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশে অনেক বেশি ঘনঘটা লক্ষ্য করা যায়। আমি শিক্ষার্থীদেরকে একটু বলে রাখবো, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে কোনো ধরনের সাম্প্রতিক ঘূর্ণিঝড় কিংবা সাম্প্রতিক বন্যা, এই সাম্প্রতিক তথ্যাদিগুলোকে অনেক বেশি ভালোভাবে পড়ে ফেলতে, কারণ এই সংক্রান্ত প্রশ্নগুলো সাম্প্রতিক থেকেই সাধারণত অনেক বেশি আসে। আমরা অতীত থেকে কিরকম আসে এরকম যদি আমরা দেখি, অপারেশন মান্না এটা খুব গুরুত্বপূর্ণ। 1991 সালের ঝড়ের সময়কার যে ত্রাণ তৎপরতা, এটিকে বলা হয় অপারেশন মান্না। এবং ওই 1991 সালের ঝড়ের পর বাংলাদেশে একটা মার্কিন টাস্ক ফোর্স বাহিনীর আগমন ঘটে। সেই বাহিনীর নাম ছিল অপারেশন সি এঞ্জেল। অর্থাৎ এই 91 সালের ঝড়ের পর বাংলাদেশে তাদের আগমন, এই তাদের বাহিনীটিকে বলা হয় অপারেশন সি এঞ্জেল। এটি একটি আবহাওয়া বার্তা যে বাংলাদেশে সাধারণত ঝড় হয় এপ্রিল, মে এবং অক্টোবর, নভেম্বরের দিকে। এবং এর মাধ্যমে আমরা এটিও জেনে ফেলি সুনামি হচ্ছে জাপানি শব্দ। এটি কেন জেনে ফেলবো আমরা, একই সাথে এটিও জেনে ফেলবো সিডোর বা আইলা এই শব্দগুলোর উৎপত্তি, কেননা বিভিন্ন সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে এই শব্দ কেন্দ্রিক যে উৎসগুলো সেগুলো প্রশ্ন আকারে চলে আসে। এবং আমরা দেখতে পাচ্ছি স্পার্সো, অর্থাৎ এটি মহাকাশ নিয়ে কাজ করে, বাংলাদেশের মহাকাশ গবেষণার দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সো, এবং এর পুনরূপ হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এর প্রতিষ্ঠা হচ্ছে 1980 সালে এবং ঢাকার আগারগাঁয়ে এটি অবস্থিত। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে এই মন্ত্রণালয়ের প্রধান। অর্থাৎ এই সংগঠনটি অনেকগুলো সংস্থার মধ্যে অন্যতম একটি সংস্থা, যেটি কিনা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রধানমন্ত্রীর যে মন্ত্রণালয় তার অধীনে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের লেকচারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একদম শেষে দেখে নিব আজকের লেকচার রিলেটেড যে সকল পূর্ববর্তী বছরের প্রশ্নসমূহ রয়েছে, সেই পূর্ববর্তী বছরের প্রশ্নসমূহের অ্যানালাইসিস। যেমন আমরা আজকে জেনেছি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কত, যেটা ঢাকা ইউনিভার্সিটি 2018 সালে এসেছে। আমরা সবাই জেনেছি এটি 54টি।
স্পার্সো কোথায় অবস্থিত? আমরা কিছুক্ষণ আগেই জানলাম এটি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত এবং এটিও ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এসেছে। মহাসেন শব্দটি কিসের সাথে সম্পর্কিত? একটু আগেই বলতেছিলাম যে আসলে আমাদের বিভিন্ন ঘূর্ণিঝড় কেন্দ্রিক যে শব্দ, সেই শব্দগুলোকে আমাদের আলোচনায় রাখা উচিত। অর্থাৎ এই মহাসেন শব্দটি ঘূর্ণিঝড়ের সাথে সম্পর্কিত এবং এটিও ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় চলে এসেছে। টিপাইমুখ বাঁধ নির্মাণ করা হয় কোন নদীতে? বরাক নদীতে, এটা হচ্ছে উত্তর, এবং এটিও ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় চলে এসেছে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কি? এটি হচ্ছে নাফ নদী এবং এটিও ঢাকা ইউনিভার্সিটি 2011 সালের ডি ইউনিটে চলে এসেছে। দেশের প্রস্তাবিত সমুদ্র বন্দর কোথায় হবে? এটি হচ্ছে ওই সময়কার সাম্প্রতিক প্রশ্ন 2009 সালে, এটি ঢাকা ইউনিভার্সিটি 2009 এবং জগন্নাথ ইউনিভার্সিটি 2009 সালে এসেছে এবং উত্তরটি হচ্ছে সোনাদিয়া সমুদ্র বন্দর। এটি ওই সময়কার প্রস্তাবিত সমুদ্র বন্দর ছিল। এরপরে তিস্তা নদীর উৎপত্তি কোথায়? আমরা সবাই জেনেছি এটি হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে, যেটি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাতেও চলে এসেছে। কুমিল্লা শহর কোন নদীর তীরবর্তী? এটি হচ্ছে গোমতী নদীর তীরবর্তী। এটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2012 সালের পরীক্ষায় চলে এসেছে। এবং সবশেষে যে ধানসিঁড়ি নদী, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে ঝালকাঠিতে অবস্থিত। এটি জগন্নাথ ইউনিভার্সিটির বি ইউনিটে 2010 এবং 2008 সালে এসেছে। মূলত এই হচ্ছে আজকের সামগ্রিক লেকচার। সবাইকে আবারও অনুরোধ করব বাংলাদেশের নদ নদী সংক্রান্ত আলোচনা বা পড়াশোনার ক্ষেত্রে মানচিত্র সাথে নিয়ে পড়াশোনা করতে এবং একই সাথে এই প্রত্যেকটা মানচিত্রের নদ নদীর মিলিত স্থানগুলোকে খুব ভালোভাবে শনাক্ত করে তারপর পড়াশোনা শেষ করতে। সুতরাং এই ক্ষেত্রে এই হচ্ছে মূলত আমাদের আজকের সামগ্রিক লেকচার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা আবার পরবর্তীতে আপনাদের সামনে নতুন কোনো টপিকে, সাধারণ জ্ঞান, বাংলাদেশ কিংবা আন্তর্জাতিকের নতুন কোনো লেকচার নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।